নমস্কার। আজকের আলোচনার বিষয় হলো আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা এই বিষয়টিকে নিম্নলিখিতভাবে সাজিয়ে নিয়েছি: উদ্দেশ্য, প্রস্তাবনা, মধ্য বাংলার সময়কাল, মধ্য বাংলার শ্রেণী বিভাজন, আদি মধ্য বাংলার সময়কাল ও নিদর্শন, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, সারাংশ, সম্ভাব্য প্রশ্ন এবং সহায়ক গ্রন্থ। ভাষার সঙ্গে জুড়ে আছে একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের সংস্কৃতি, ইতিহাস, পরিচয়, সাজাত্যবোধ ও স্বাভিমান। সভ্যতার অগ্রগতিও ভাষার উপরে নির্ভরশীল। ফলে ভাষার মতো এই চলমানশীল, সংবেদনশীল ও জায়মান বিষয় মানব সভ্যতায় আর একটিও নেই। ভাষাকে জানতে হলে, ভাষার চলনকে বুঝতে হলে, ভাষার স্তর ও ক্রমবিকাশের ইতিহাসকে জানতে হলে এই ক্রমপরম্পরার ইতিহাসকে আমাদের জানতে হবে। এখন প্রশ্ন হলো, আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আমরা কেমন পড়ব বা এর পড়ার উদ্দেশ্যটি কি? আদি মধ্য বাংলা ভাষাকে চেনা ও জানা, চর্যাপদের পরবর্তী বাংলা ভাষার স্তরটিকে বোঝা, চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন, ভাষার পরিবর্তনগুলি সম্পর্কে ধারণা লাভ করা, ভাষার বিবর্তন ও বৈচিত্র্যকে বোঝা, ভাষার সঙ্গে জড়িত সমাজ ও সংস্কৃতিকে বোঝা। এছাড়াও আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করা, ধ্বনির রূপান্তর ও বৈচিত্র্যগুলিকে চিহ্নিত করা, ভাষার ইতিহাসকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা, বাংলা ভাষা চর্চা ও গবেষণায় আগ্রহ বৃদ্ধি, আন্তর্বিষয়ক লেখাপড়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন। আন্তর্বিষয়ক লেখাপড়াটা কি না? ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ। এরপরে আসি আমরা এই পাঠের মধ্য দিয়ে কি বুঝবো। মধ্যযুগের বাংলা ভাষার ব্যাপ্তি ও বিষয় বৈচিত্র্য, মধ্যযুগের বিভিন্ন টেক্সটগুলিতে বাংলা ভাষার উদাহরণগুলি ইতিহাসগতভাবে আলোচনা প্রয়োজন। আমাদের দেখতে হবে চৈতন্য পূর্ব এবং চৈতন্য পরবর্তী সময়ে বাংলা ভাষার কি কি পরিবর্তন ঘটে যাচ্ছে, সাহিত্যের ক্ষেত্রে কি কি পরিবর্তন হচ্ছে এবং দৃষ্টিভঙ্গির কি পরিবর্তন হচ্ছে। মধ্যযুগের বাংলা ভাষার ইতিহাস, উচ্চারণের ইতিহাস, বানানের ইতিহাস, মধ্য বাংলার ধ্বনির ইতিহাস ইত্যাদি নানান বিষয়গুলিকে জানার জন্য এই টেক্সটগুলি আমাদের জানতে হবে এবং পড়তে হবে। মধ্যযুগের সামাজিক অভিঘাত কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করছে টেক্সটগুলি অধ্যয়নের মধ্য দিয়ে সেটা আমাদের জানতে হবে। এছাড়াও আমাদের জানতে হবে মধ্যযুগের কবি এবং কবি মানসিকতাকে। এই কবি এবং কবি মানুষকে বুঝতে আমাদের সাহায্য করবে এই টেক্সটগুলি। এখন আমরা আসি মধ্য বাংলার সময়কালে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাকৃত ও অপভ্রংশ স্তর পার হয়ে নব্য ভারতীয় আর্য স্তরে ভারতীয় বিভিন্ন ভাষাগুলির উৎপত্তি হয়। অপভ্রংশ স্তরে সৃষ্ট বিভিন্ন ভাষাগুলি ক্রমশ বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে বর্তমান সময়ে এসে পৌঁছায়। ভাষায় ঐতিহাসিক সূত্র এবং ভাষ্যকে বুঝতে হলে ভাষার ক্রমবিকাশের স্তর বুঝতে হবে। আনুমানিক 900 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে মাগধী অপভ্রংশ অপভট্ট থেকে বাংলা ভাষার জন্ম হয়। আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত বাংলা ভাষার বিবর্তনের এই ইতিহাসকে আমরা 3টি যুগে বা স্তরে বিভক্ত করতে পারি। এক হচ্ছে প্রাচীন বাংলা, যে বাংলার সাহিত্যিক নিদর্শন হলো চর্যাপদ। 2 হচ্ছে মধ্য বাংলা এবং 3 হচ্ছে আধুনিক বাংলা। আমাদের আলোচ্য বিষয় এই মধ্য বাংলা। মধ্য বাংলার যদি সময়কালকে আমরা লক্ষ্য করি তাহলে দেখব 1203 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আক্রমণের পর বাংলা একটি অন্ধকার যুগের সূচনা হয়। এই অন্ধকার যুগে আমরা কোনো সাহিত্যিক নিদর্শন দেখতে পাই না। এই যুগটিকে আমরা বন্ধা যুগ হিসাবেও চিহ্নিত করতে পারি। 1350 খ্রিস্টাব্দের পর সাহিত্য সৃষ্টির নিদর্শন আমরা দেখতে পাই। 1350 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মধ্যযুগের বিস্তার।
এই যুগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, চৈতন্য পূর্ববর্তী যুগ বা প্রাক চৈতন্য যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ বা চৈতন্য উত্তর যুগ। কেন এরকম নামকরণ? কারণ 1486 খ্রিস্টাব্দে চৈতন্যদেবের আবির্ভাব বাংলা সাহিত্যের সঙ্গে সঙ্গে বাংলা সমাজ জীবনের মোড় ঘুরিয়ে দেয়। চৈতন্যদেবের আবির্ভাব এবং চৈতন্য প্রবর্তিত ধর্মমতকে কেন্দ্র করে সাহিত্যে বৈশিষ্ট্যগত পার্থক্য লক্ষ্য করা যায়। এই বৈশিষ্ট্যগত পার্থক্যকে ভিত্তি করেই চৈতন্য পূর্ববর্তী বা প্রাক চৈতন্য, চৈতন্য পরবর্তী বা উত্তর চৈতন্য যুগ হিসাবে যুগটিকে বিভক্ত করা হয়েছে। শুধুমাত্র চৈতন্য জীবনীকে কেন্দ্র করে জীবনী সাহিত্য নামে আরেকটি শাখার বিস্তার হয়। 1760 খ্রিস্টাব্দে ভারতচন্দ্রের মৃত্যুকে মধ্যযুগের শেষ বলে আমরা ধরতে পারি। এর পরের ইতিহাস আলাদা হয়ে যাচ্ছে, পূর্বতন জীবনের সঙ্গে পার্থক্য ঘটে যাচ্ছে অনেকখানি। তাহলে আমরা লক্ষ্য করলাম 1203 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত অন্ধকারময় যুগ, চৈতন্য পূর্ববর্তী বা প্রাক চৈতন্য যুগের সময়কাল 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ, চৈতন্য পরবর্তী যুগ হচ্ছে 1500 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ এবং চৈতন্যদেবের যে জন্ম সময় 1486 খ্রিস্টাব্দ থেকে 1533 খ্রিস্টাব্দ। এবার আমরা মধ্য বাংলার শ্রেণী বিভাজনটাকে লক্ষ্য করি। মধ্য বাংলার শ্রেণী বিভাজন আমরা দুই ভাগে ভাগ করতে পারি, আদি মধ্য বাংলা 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ এবং অন্তমধ্য বাংলা 1500 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ। এই আদি মধ্য বাংলার সাহিত্যিক নিদর্শন হলো বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন। বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন 1316 বঙ্গাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয় আবিষ্কার করেন। তার পুঁথি আবিষ্কার করেন বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রাম থেকে। 1323 বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্ত রঞ্জনের সুযোগ্য সম্পাদনায় এই কাব্য গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই সময়ের আর অন্যান্য সাহিত্যিক নিদর্শনগুলি হলো কৃত্তিবাস ওঝার রামায়ণ, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়। এদের মধ্যে আদি মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক নিদর্শন হিসাবে শ্রীকৃষ্ণ কীর্তনকে বেছে নেওয়ার কিছু কারণ রয়েছে। কারণগুলি হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটি মাত্র পুঁথি পাওয়া গেছে এবং এই পুঁথির বিরলতার কারণে এর মধ্যে প্রক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রাচীনত্ব সুরক্ষিত হয়েছে, অন্তমধ্য বাংলা ভাষার সঙ্গে তা মিলেমিশে যায়নি এবং আমরা এটাও লক্ষ্য করি ভাব এবং ভাষা বিচারে চৈতন্য পূর্ববর্তী সময়ের ছাপ সুস্পষ্ট রূপে প্রতিফলিত হয়েছে। এখন আমাদের আলোচ্য বিষয় হলো আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। প্রথমে আমরা বলি যে সাধারণভাবে বলা যায় যে ভাষা বিজ্ঞানের যে অংশে ধ্বনি সম্পর্কে আলোচনা করা হয় তাকে ধ্বনিতত্ত্ব বলে। এখন তাহলে প্রশ্ন হলো ধ্বনি কি? না, উচ্চারণের একককে বলা হয় ধ্বনি। এই ধ্বনি দুই প্রকার, এক হচ্ছে স্বরধ্বনি, দুই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ভাষার ধ্বনি প্রকৃতির গঠন ও পরিবর্তন হলো ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মূল আলোচ্য বিষয়। তাহলে এবার দেখে নেওয়া যাক আদি মধ্য বাংলায় কি কি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আছে। প্রথমে আমরা লক্ষ্য করি যে অধ্বনির বিবৃত উচ্চারণ। মুখবিবরের শূন্যস্থানের পরিমাপ অনুসারে স্বরধ্বনিকে চারটি শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। এক হচ্ছে সংবৃত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি, অর্ধ সংবৃত স্বরধ্বনি এবং অর্ধ বিবৃত স্বরধ্বনি। জিভকে একদম নিচে নামিয়ে স্বাভাবিকতা বজায় রেখে যদি নিচের চোয়ালকে মুখের ছাদ থেকে যতদূর সম্ভব সরিয়ে আনা যায় তাহলে মুখের ভিতরে শূন্যস্থান একদম ফাঁকা থাকে। এই অবস্থায় যে স্বরধ্বনি আমরা উচ্চারণ করি তাকে বলা হয় বিবৃত স্বরধ্বনি। এই প্রসঙ্গে একটু বলে নেওয়া ভালো যে স্বরধ্বনি কি। যে ধ্বনির উচ্চারণে মুখবিবরের পথটি এমন বাধামুক্ত থাকে যে শ্বাসবায়ু ফুসফুস থেকে প্রবাহিত হতে গিয়ে কোথাও বাধা পেয়ে আটকে যায় না, অথবা কোথাও সংকীর্ণ পথের মধ্যে দিয়ে জোর করে বেরোতে গিয়ে ঘর্ষণ ধ্বনি সৃষ্টি করে না, অথবা মুখ দিয়ে বেরিয়ে আসার সোজা পথে বাধা পেয়ে সামনের পথ ছেড়ে পাশ দিয়ে যাতায়াত করে না, অথবা স্বরযন্ত্রের উপরের কোনো বাকযন্ত্রকে কাঁপিয়ে দিয়ে যায় না, সেই ধ্বনিকে বলা হয় স্বরধ্বনি। এখন আদি মধ্য বাংলার স্বরধ্বনি বিশেষ করে যে অধ্বনির যে বিবৃত উচ্চারণ তার উদাহরণ হিসাবে আমরা দেখতে পাই অতিকে তারা আতি, অকারণকে আকারণ, অধরকে আধর, অতিশয়কে আতিশয়, অভিলাষকে আভিলাষ, অবতারকে অবতার এইভাবে উচ্চারণ করতেন।
এবং আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে নিদর্শন হিসেবে পাই আলো রাধা পৃথিবীতে করো অবতার, আতিশয় বারে মোর মদন বিকার, আধর ছাড়িল তোর তাম্বুলের রাগ। এখানে অধ্বনির এই বিবৃত উচ্চারণ, অর্থাৎ মুখবিভারের শূন্যস্থান ফাঁকা থাকছে, এই অবস্থায় স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে। দ্বিতীয় বৈশিষ্ট্য লক্ষ্য করি, আকারের পর অবস্থিত হর্ষইকার ও উকার ধ্বনির ক্ষীণতা পড়াই, এবং লক্ষ্য করা যায় এখানে যে হর্ষইটা উচ্চারণের ক্ষীণতার জন্য খুব ক্ষীণ রূপে উচ্চারিত হচ্ছে। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মধ্যে বিশেষত দ্বিতীয় ধ্বনি পদের শেষে অবস্থান করলে ক্ষীণ উচ্চারিত হতে পারে এবং তার ফলে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি মিলিয়ে দ্বিস্বরের সৃষ্টি হতে পারে। যেমন আও, যাও, এও, দেও, ইয়া, পশিয়া, ইয়, তিয়জ, অয়ে, রয়ে, এয়া, বেয়াকুলি, অয়া, গোয়ালিনী, আই, নাইলো, আয়ে, বায়ে, রায়ে ইত্যাদি। উদ্ধৃতি হিসাবে আমরা গ্রহণ করতে পারি, আইহনের মাও গুণী মনে, বাসির শবদে মো আউলাইলো রান্ধনধন। এই প্রসঙ্গে এসে যায় যৌগিক স্বর কি? যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা থেকে একরকম অবস্থানে এবং একটু পরেই অন্য অবস্থানে সরে যায়, অথচ সমস্ত উচ্চারণ প্রক্রিয়া একটি স্বরধ্বনির উচ্চারণকালের মধ্যে সংঘটিত হয়, সেই স্বরধ্বনিকে যৌগিক স্বর বলে। যেমন ওই এবং ও দুটি স্বরের মিলনে গঠিত হয় দ্বিস্বর, যেমন ইয়, ইয়া, ইউ, এই ইত্যাদি। আদি মধ্য বাংলার পরবর্তী যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, সেখানে দেখা যায় যে অ, আ ছাড়া হর্ষই, দীর্ঘই, হর্ষ, দীর্ঘ এদের ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম অনুসৃত হচ্ছে না। যেমন আখি, এই বানানটা যেমন অ ক্ষয় হর্ষি, আবার আ ক্ষয় দীর্ঘি রূপেও আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে বা আদি মধ্য বাংলা নিদর্শনে লক্ষ্য করছি। যেমন উজ্জ্বল, উজ্জ্বল, তিন তয়হর্ষি দন্তান্ন, তয় দীর্ঘি দন্তান্ন, ধরি, ধর অয়হর্ষি, ধর অয় দীর্ঘি, পানি, পয়াকার মধ্যাহ্নয় দীর্ঘি, পয়াকার দন্তান্নয় হর্ষি, উড়ি, দীর্ঘ ডয়শূন্যয় হর্ষি, হর্ষ ডয়শূন্যয় হর্ষি, দ্যুতি, দয় দীর্ঘ তয় হর্ষি, দয় দীর্ঘ তয় দীর্ঘি ইত্যাদি। শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা লক্ষ্য করছি তিন ভুবনে জনমোহিনী রতিরস কামদোহিনী, অথবা শিশের সিন্দুর ভুবন মোহে এহার দান ৩ লক্ষ হয়ে, যশোদার পো আম্বে হাতে ধরি বাসি। আবার এই ধরি শব্দটির অন্য বানান লক্ষ্য করছি, লীলা তনু ধরি এবে হরি লাহা গোয়াল। আদি মধ্য বাংলার আরেকটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হচ্ছে আদিতে অবস্থিত হর্ষইকার কোনো কোনো সময় একার হয়ে গেছে। এটা মূলত ক্রিয়াপদের ক্ষেত্রে দেখা যায়। কিছু কিছু জায়গায় আদিতে অবস্থিত হর্ষকার ওকারে পরিবর্তিত হয়েছে। যেমন বুলে, বুলে শব্দটি হচ্ছে বলে, তুলি, তুলিয়া, তুলিয়া থেকে তলি, গুপতে, এই শব্দটিতে আমরা লক্ষ্য করছি কখনো গোপত হয়ে যাচ্ছে, গোপতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এর উদ্ধৃতি হিসাবে আমরা দেখতে পাই, গরু রাখি বুলো তোমভে মাছ বৃন্দাবনে, বিলম্ব না করো বলো রাধার উদ্দেশ্যে। একবার আমরা তার প্রয়োগ দেখছি বয়হস্য ল বুল হিসাবে, আবার একবার প্রয়োগ দেখছি বয়কার ল বোল হিসাবে। পূর্বে যে কাজ হইল সে হইল গুপতে, তয়হস্য প তয়কার দেখতে পাচ্ছি, আবার এই বানানটি প্রথম যে বানানটি গয়হস্যু আদির যে হস্যকার সেটি ওকারে পরিবর্তিত হচ্ছে, গোপত কাজত কান্নাই ছয় আখি বাড়ি। আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হলো কোনো কোনো জায়গায় ওকার উকার হয়ে গেছে। যেমন গোয়ালি, গোয়ালি হয়ে গেছে গুয়ালি। জকার বা বর্গীর জকার এর ব্যবহারের ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট নিয়ম অনুসৃত হয়নি। কোথাও আমরা পাচ্ছি বর্গীর জয় আকার দন্তান্ন যান, আবার কখনো পাচ্ছি অন্তস্থ জয় আকার দন্তান্ন যান। চন্দ্রবিন্দুরও যথেচ্ছ ব্যবহার এখানে লক্ষ্য করা যায়। যেমন আন্তরে চন্দ্রবিন্দু লক্ষণীয়, গেল, কোপে, হাতে, এই প্রত্যেকটি শব্দে আমরা দেখছি যথেচ্ছ ব্যবহার হচ্ছে চন্দ্রবিন্দুর। নাসিক্য ব্যঞ্জনের সংযোগে গঠিত সংযুক্ত ব্যঞ্জনের সরলীভবনও আদি মধ্য বাংলার অন্যতম ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। নাসিক্য ব্যঞ্জন কি না, আমরা বর্গের যে পঞ্চম বর্ণগুলো উচ্চারণ করি উঙ, ইঙ, মূর্ধন্য ন, দন্তান্ন ন এবং ম, এখানে আমরা লক্ষ্য করি কান্তি,
এই শব্দটি সরলীভবন হয়ে যাচ্ছে কাঁতি, কয় চন্দ্রবিন্দু আকার, তয় হস্যি। ঝম্প, এই ঝম্প শব্দটি যে ময় পয়, এটি সরলীভবন ঘটে হয়ে যাচ্ছে কি ছয় চন্দ্রবিন্দু আকার প। শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা এর প্রয়োগ লক্ষ্য করি, তাহার কারণে কালিদহে দিল ঝাঁপ, সকল লোকের মনে লাগি গেল কাঁপ। বানখণ্ড থেকে এই উদ্ধৃতিটি সংগ্রহ করা হয়েছে। মহাপ্রাণ নাসিকের মহাপ্রাণতার লোভ অথবা ক্ষীণতা আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কোনো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণকালে যদি ভিতরে রুদ্ধ বায়ু তীব্র চাপ সহযোগে নির্গত হয়, তখন অতিরিক্ত প্রাণ বা নিঃশ্বাস অর্থাৎ হকার জাতীয় ধ্বনি সেই ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়, ফলে মহাপ্রাণিত ধ্বনির উদ্ভব হয়। এখন প্রশ্ন হলো যে ব্যঞ্জন ধ্বনি কি? যে ধ্বনির উচ্চারণে শ্বাসবায়ু ফুসফুস থেকে প্রবাহিত হতে গিয়ে খরপথে বা মুখবিবরের পথে কোথাও বাধা পেয়ে আটকে যায়, অথবা কোথাও সংকীর্ণ পথের মধ্য দিয়ে জোর করে বেরোতে গিয়ে ঘর্ষণ ধ্বনি সৃষ্টি করে, অথবা মুখ থেকে বেরিয়ে আসা সোজা পথে বাধা পেয়ে সামনের পথ ছেড়ে পাশ দিয়ে যাতায়াত করে, অথবা ষড়যন্ত্রের উপরের কোনো বাকযন্ত্রকে কাঁপিয়ে দিয়ে যায়, তখন তাকে আমরা বলি ব্যঞ্জন ধ্বনি। এখানে আমরা লক্ষ্য করি যেমন আদি মধ্য বাংলায় নাসিক ব্যঞ্জন থেকে হকার লোপ পেয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনে হয় নয়, এই ন হ থেকে দন্তান্ন এসে গেছে, এখানে হ ধ্বনি রয়েছে। আবার হয়ময় ম, কান্ন থেকে কানু হচ্ছে আম্ভি থেকে আমির প্রয়োগ এই পর্বে আমরা বেশি লক্ষ্য করতে পারি। উদ্ধৃতি হিসাবে আমরা দেখতে পারি কোলি পাতলি বালি আম্ভে চন্দ্রাবলী, এখানে আম্ভে অর্থাৎ এখানে হয়ময় প্রয়োগটা আমরা লক্ষ্য করছি। ঠিক তেমনি গোঠে হইতে আসি আম্ভি বুড়ি গোয়ালিনী, আম্ভি, এখানেও আমরা ময় হয় দেখতে পাচ্ছি। কান্নাহি লাজ নাহি তোরে, এখানে আমরা হয় দন্তান্নকে দেখতে পাচ্ছি। আবার প্রাণ জেহ্ন ফুটি যায় বুক মেলে চির, এখানেও আমরা হয় দন্তান্নয় দেখতে পাচ্ছি। আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যে স্বরভক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। স্বরভক্তি কি না, উচ্চারণের সুবিধার জন্য বা শ্রুতি মাধুর্যের জন্য বা ছন্দের প্রয়োজনে সংযুক্ত ব্যঞ্জনের মধ্যে স্বরধ্বনি এনে দুই ব্যঞ্জন ধ্বনিকে বিশ্লিষ্ট করার যে রীতি, তাকে বলা হয় স্বরভক্তি। যেমন কর্ম, এই কর্ম ময় রেফ আছে, কিন্তু স্বরভক্তির জন্য আমরা দেখতে পাচ্ছি সেটা হয়ে গেল কি করম, করম। ঠিক তেমনি ভাবে জন্ম দন্তান্নয়ময় আছে, সেটি বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে জয়ময় বা ময়রেফ, এটি হচ্ছে সংযুক্ত ব্যঞ্জনের উদাহরণ। এই সংযুক্ত ব্যঞ্জনটি ভেঙে গিয়ে স্বরভক্তি এসে গেল বর্গীয় জ দন্তান্ন ম, জনম। ঠিক একইভাবে প্রীতি, সেখান থেকে আসছে প্রীতি এই শব্দটি। শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা এরকম নানান শব্দের প্রয়োগ দেখতে পাই যেখানে স্বরভক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন দর্শন, পরাণ, বেয়াকুল, পদুমিনী, পরশন ইত্যাদি। উদ্ধৃতি হিসাবে আমরা দেখতে পাই নাহি হেন ডাল জাত কর বিশ্রামে, বিশ্রাম, সংস্কৃত বিশ্রাম শব্দ থেকে এসে গেল বিশ্রাম। এখানে যুক্ত ব্যঞ্জন কোনটি না তালবস্যয় রফলা, এটি ভেঙে গেল, এই দুই ব্যঞ্জন ধ্বনি ভেঙে গেল, মাঝখানে এসে গেল একটি স্বরধ্বনি, ফলে উচ্চারিত হলো কিভাবে না বিশ্রাম এইভাবে। জরম গেল করমের খ কাল কান্নাইয়ের হাতে, করম, এখানে সংস্কৃত কর্ম শব্দ থেকে এসেছে করম শব্দ, যেখানে ময়রেফের যে সংযুক্ত ব্যঞ্জন ছিল সেই সংযুক্ত ব্যঞ্জনের মাঝখানে এসে গেল অকার, তাহলে হয়ে গেল কর্ম থেকে করম। পরাণ আধিক বড়াই বলম তোমভার, পরাণ এই শব্দটির আমরা সংস্কৃতে লক্ষ্য করি প্রাণ, এখানেও সংযুক্ত ব্যঞ্জন, সেই সংযুক্ত ব্যঞ্জন বিশ্লিষ্ট হয়ে এসে গেল স্বরধ্বনি, আমরা উচ্চারণ করছি কিভাবে পরাণ রূপে। এর পরের উদাহরণ ছিন্দিয়া পেলাইব গজ মুকুতার হার, মুকুতা এই শব্দটি এসেছে কোথা থেকে না সংস্কৃত মুক্তা থেকে, এই মুক্তা কয় তয় এটিও বিশ্লিষ্ট হয়ে গিয়ে সেখানে হস্যকার এসে গেল, আমরা উচ্চারণ করছি কি রূপে না গজ মুকুতার হার, মুকুতা, এটিও স্বরভক্তির অন্যতম বৈশিষ্ট্য।
এরপর আমরা লক্ষ্য করি আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যে স্বরসঙ্গতির বাহুল্যকে। স্বরসঙ্গতি কি, কাকেই বা বলে স্বরসঙ্গতি? না, শব্দের মধ্যে পাশাপাশি অথবা প্রায় কাছাকাছি অবস্থিত দুটি পৃথক স্বরধ্বনির মধ্যে যদি একটি অন্যটির প্রভাবে বা দুটি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই রকম স্বরধ্বনিতে বা প্রায় একই রকম স্বরধ্বনিতে রূপান্তরিত হয়ে যায়, তবে সেই প্রক্রিয়াকে বলা হয় স্বরসঙ্গতি। যেমন আমরা লক্ষ্য করি দেশি, দিশি, বিলাতি, বিলিতি, সুপারি, সুপুরি। এখানে লক্ষণীয় দেশি দে একারটা পরবর্তী স্বরধ্বনি হর্ষ এর প্রভাবে হয়ে গেল কি দিশি, দয়হস্যি তালবস্যহস্যি। ঠিক তেমনি বিলাতি, এই লয়াকার মধ্য যে স্বরবর্ণটি রয়েছে লয়াকার, সেই আকার স্বরধ্বনিটি পরবর্তী হর্ষইকারের প্রভাবে হয়ে গেল কি না বিলিতি। ঠিক তেমনি সুপারি, সুপুরি। এর প্রয়োগ আমরা আদি মধ্য বাংলার নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তনে লক্ষ্য করতে পারি। যেমন বিনা, বিনি, ছিনারি, ছেনারি, ভেরি, ভিরি ইত্যাদি। শ্রীকৃষ্ণ কীর্তনে এর প্রয়োগ আমরা লক্ষ্য করি বিনি দানে নিব তোমভা কাহার পরাণে। পরবর্তী উদাহরণ পামরি, ছেনারি, নারী হয়া বড়। তারপরে উদাহরণ ক্ষণে ক্ষণে হাসে বিনি কারণে। এখানে লক্ষণীয় যে বিনা থেকে এই বিনি শব্দের রূপান্তরকে। আদি মধ্য বাংলার আরেকটি অন্যতম ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হলো এখানে দন্তন্য বা মূর্ধন্য নয়ের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়মের ব্যবহার দেখা যায় না। যেমন মন এবং মন, একবার ব্যবহৃত হয়েছে ম দন্তান্ন, আরেকবার ব্যবহৃত হয়েছে ম মূর্ধান্য। যেমন কেমনে দন্তান্বয় একার, আবার পরবর্তীকালে হচ্ছে মূর্ধান্বয় একার। পুনি পয়হস্য দন্তান্বয় দীর্ঘী, আবার ব্যবহৃত হচ্ছে পয়হস্য মূর্ধান্বয় দীর্ঘী। যেমন এতর নব যৌবনে দেখি মোর মজি গেল মনে, এখানে মনে বানানটা ম দন্তান্বয় একার। ঠিক একই রকম ভাবে তাম্বুল খণ্ডে দেখতে পাই হেমা করু কাণ্ড মনে ধরুক মোর বচনে, মনে, এখানে মনে বানান হচ্ছে ম মূর্ধন্যয় একার। তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব এদেরও যথেচ্ছ ব্যবহার পরিলক্ষিত হয়। কখনো তালবস্য, কখনো মূর্ধন্যস্ব এবং দন্তস্ব একই বানানের ক্ষেত্রে ভিন্ন প্রয়োগ আমরা লক্ষ্য করি। যেমন শিশতে তালবস্যহস্যি দন্তস্ব তয়কার, ঠিক তার পরের বানানটা লক্ষ্য করি শীষের তালবস্যহস্যি তালবস্যয়কার র। আবার পরবর্তী বানান লক্ষ্য করছি শীষের দন্তস্বয় হস্যি তালবস্যয় একার র। ঠিক একই রকম ভাবে সলিল বানানটা হয়ে যাচ্ছে তালবস্য লয় হস্যি ল, আবার দন্তস্ব লয় হস্যি ল। শ্বশুর বানানটা একবার দেখছি দন্তস্ব তালবস্যয় হস্যু র, আর একবার দেখা যাচ্ছে তালবস্যয় বয় তালবস্যয় হস্যু র। হস্য বানান দন্তস্ব দন্তস্বয় জফলা, আবার তালবস্য দন্তস্বয় জফলা। অর্থাৎ তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্বর এর যথেচ্ছ ব্যবহার আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যে লক্ষ্য করা যায়। যেমন শ্রীকৃষ্ণ কীর্তনের উদাহরণ হিসাবে পাই মাথে শম্ভু সম খোপা শিশতে সিন্দুর, আবার পরে পাই শীষের সিন্দুর সুরেখ শোভে তার দশনের জ্যুতি। ঠিক একই রকম ভাবে আমরা কংস বানানটাকে দুরকম ভাবে পাই। তোমভার লীলায়ে কংসের বধ হয়ে, এখানে কংসের বানানটা আছে দন্তস্ব। আবার তার পরবর্তী উদাহরণে লক্ষ্য করি তাহার হাতে হইবে কংসাসুরের বিনাশে, এখানে কংস বানানটাতে আছে তালবস্য। আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যুগ্ম ব্যঞ্জনের সরলীভবন ও পূর্বস্বরের পূরক দীর্ঘত্ব। যেমন বাট, হাপড় ইত্যাদি। আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে দেখতে পাই কান্ন দেখি বাটত যমুনা থাহা দিল। বাটত, বাটত শব্দের অর্থ কি না পথে। সংস্কৃত বর্তন এই শব্দ পরবর্তীকালে প্রাকৃতে হয়ে যায় বট্ট, প্রাচীন বাংলায় হয় বাট, এবং শ্রীকৃষ্ণ কীর্তনে এর প্রয়োগ লক্ষ্য করা যায় বাট হিসাবে, যেটা আমরা উদাহরণে দেখলাম। ঠিক একই রকম ভাবে হাতে খাপড় ভিক মাঙ্গয়ে যোগিনী। খাপড়, খাপড় শব্দের অর্থ কি মৃৎ পাত্র অর্থাৎ মাটির পাত্র। সংস্কৃত খরপর থেকে আসে প্রাকৃত খপ্পর, এবং তারপর শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা দেখি সেটি ব্যবহৃত হচ্ছে খাপড় রূপে। পরবর্তী উদাহরণ হিসাবে দেখি জলে আখর কিংবা ভূমিত লেখিল। আখর, আখর শব্দের অর্থ কি অক্ষর। সংস্কৃত অক্ষর থেকে প্রাকৃত এসেছে আক্ষর, সেখান থেকে এসে যায় শ্রীকৃষ্ণ কীর্তনে আখর।
অনেক সময় যুগ্ম ব্যঞ্জনের সরলীভবন হলেও পূর্বস্বরের পূরক দীর্ঘত্ব দেখানো হয়নি। উদ্ধৃতি হিসাবে আমরা দেখতে পাই, হাতে খাপড় ভিক মাঙ্গয়ে যোগিনী। ভিক, ভিক শব্দটি এসেছে ভিক্ষা থেকে, সংস্কৃত ভিক্ষা থেকে প্রাকৃত ভিক্ষা, তারপর এসেছে সংস্কৃত ভিক। তো তো উপজীব রোষ তাক না জানো, সংস্কৃত উৎপদ্য থেকে এসেছে প্রাকৃত উপজ্য, সেখান থেকে এসেছে শ্রীকৃষ্ণ কীর্তনে উপজ। তাহলে প্রশ্ন হলো যে পূরক দীর্ঘত্ব কি? স্বরের মাত্রা অনেক সময় স্বরবর্ণের অব্যবহিত ব্যঞ্জনের উপর নির্ভর করে। এই কারণে কখনো কখনো হ্রস্বস্বরের পরবর্তী ব্যঞ্জন লুপ্ত হলে হ্রস্বস্বর মাত্রা পূরণার্থে পূরক দীর্ঘত্ব লাভ করে। এজন্য যুক্ত ব্যঞ্জন বা যুগ্ম ব্যঞ্জন একক ব্যঞ্জনে পরিণত হলে বা একেবারে লুপ্ত হলে তার ঠিক আগের স্বরধ্বনি দীর্ঘ হয়। এই দীর্ঘত্বই হলো আসলে পূরক দীর্ঘত্ব। যেমন সংস্কৃত কর্ম থেকে প্রাকৃতে আসে কম্ম, তারপরে আসে কাম। যেমন এর আগের উদাহরণগুলোতে আমরা দেখেছি যে যুক্ত ব্যঞ্জন, যেমন খপ্পর থেকে এসে গেল কি না খাপড়, খরপর থেকে প্রাকৃত খপ্পর, তারপরে শ্রীকৃষ্ণ এসে গেল খাপড়। তাহলে আমরা আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনার পর আমরা কি দেখলাম না, আদি মধ্য বাংলা প্রাচীন বাংলা ও অন্তমধ্য বাংলা ভাষার রূপান্তরের মধ্যবর্তী পর্যায়ে নিদর্শন। এটা না জানলে বাংলা ভাষার পরপর ধাপগুলো অনুসরণ করা যায় না। 2, ভাষা সমাজেরও দর্পণ। সামাজিক বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি লক্ষণ আমরা এই ভাষার বিবর্তনের ধারাবাহিকতায় খুঁজে পাই। আদিমধ্য বাংলার অদ্বিতীয় নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। লিখিত হওয়া সত্ত্বেও এটা মূলত একটা নাট্যগীতি লক্ষণাকান্ত পাঁচালী জাতীয় রচনা, ফলে এর ভাষা উক্তি প্রত্যুক্তিমূলক, ফলে মৌখিক ভাষার খুব কাছাকাছি। ভাষাতত্ত্ব চর্চায় এই মৌখিক ভাষার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ভাষার ধ্বনিতত্ত্ব, ভাষার বিবর্তন তত্ত্ব রচনার ক্ষেত্রেও এই আদি মধ্য বাংলার বা মধ্য বাংলার বৈশিষ্ট্য আলোচনা অসম্ভব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতিহাস, সংস্কৃতি এবং সময়কে জানবার জন্য জরুরি হলো ভাষার চলনকে জানা, ভাষার স্তর এবং ক্রমবিবর্তনকে বোঝা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাকৃত এবং অপভ্রংশ স্তর পেরিয়ে নবভারতীয় আর্য ভাষার স্তরে আমরা লক্ষ্য করলাম যে বিভিন্ন ভাষাগুলির উৎপত্তি হলো। দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে প্রাচীন বাংলার নিদর্শন চর্যাপদ রচিত হয়। নেপালের রাজদরবার থেকে এই টেক্সটটি আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। 1916 খ্রিস্টাব্দে হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। মধ্য ভারতীয় আর্য ভাষার অপভ্রংশ স্তরে রচিত এই সাহিত্য যে বাংলা ভাষায় রচিত তা প্রমাণ করেন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। বাংলা ভাষার স্তরটি বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হয় চর্যাপদের পদগুলিতে, যেখানে আমরা লক্ষ্য করি কা তরুবড় পঞ্চবিডালো চঞ্চল চিয়ে পৈঠা কালো থেকে মায়া করি মহামায়া হইলেন বুড়ি, ডানি করে ভাঙালড়ি বাম কক্ষে ঝুড়ি, ঝাকর মাকর চুল নাহি আদি সাদি, হাত দিলে ধুলা উড়ে যেন কেয়া কাদি, ড্যাঙ্গর উকুন নিক করে ইলিবিলি, কুটকুটি কান কোটারির কিলিবিলি। এটা ভারতচন্দ্রের অন্নদামঙ্গল থেকে নেওয়া হয়েছে। এই পর্যন্ত আসতে যে দীর্ঘ পথ বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে তার ইতিহাসই আমাদের আলোচ্য। প্রাচীন বাংলার একমাত্র নিদর্শন চর্যাপদ, আগেও আমরা উল্লেখ করেছি। এই সময়ে বাংলা ভাষার আর কোনো সাহিত্যিক নিদর্শন আমরা পাই না। মধ্য বাংলায় প্রবেশ করলে আমাদের হাতে উঠে আসে বিভিন্ন সাহিত্যিক নিদর্শন। এই সময়ে বাংলা ভাষা নিদর্শন হিসাবে তুলে আনা যায় বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, কীর্তিবাসের রামায়ণ এবং মালাধার বসুর শ্রীকৃষ্ণ বিজয়। পরমধ্য যুগ বা চৈতন্য যুগ, যা শুরু হচ্ছে চৈতন্যদেবের জন্মের পর 1500 খ্রিস্টাব্দ থেকে এবং শেষ হচ্ছে 1760 খ্রিস্টাব্দে, এই সময়কালকে আমরা প্রাকচৈতন্য ও চৈতন্য পরবর্তী যুগ হিসাবে অভিহিত করে থাকি। আবার পরমধ্য যুগের সাহিত্যিক নিদর্শন হিসাবে আমরা পেয়ে থাকি বিভিন্ন মঙ্গল কাব্য, যেমন মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, শিবায়ন প্রভৃতি, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী,
জীবনী সাহিত্য, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চৈতামৃত, অনুবাদ সাহিত্য, চন্দ্রাবতীর রামায়ণ, শ্রীকর নন্দীর মহাভারত, কাশিরাম দাসের মহাভারত, রোমান্টিক সাহিত্য হিসাবে পাই দৌলত কাজীর লোর চন্দ্রানী, আলাওলের পদ্মাবতী, লোকসাহিত্যে পাই ময়মনসিংহ গীতিকা ইত্যাদি। এই বিস্তৃত সাহিত্যিক নিদর্শনগুলির মধ্যে বাংলা ভাষার বিবর্তনের ইতিহাসটি বুঝে নেওয়ার জন্য আমাদের মধ্য বাংলার এই স্তরটিও পড়া প্রয়োজন। বুঝে নিতে হবে ভাষার ছাঁদ। যেমন মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরা ষোড়শী কন্যাকে দেখে কালকেতুকে ভৎসনা করে বলে, কি দোষ দেখিলা মোর জাগ্রহ স্বপনে, দোষ না দেখিয়া করো অপমান কেনে, কি লাগিয়া প্রভু তুমি পাপে দিলা মন, যেই পাপে নষ্ট হইল লঙ্কার রাবণ, পিপিরার পাখা উঠে মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। আবার লোকসাহিত্য ময়মনসিংহ গীতিকায় মহুয়া পালায় নদের চাঁদ ও মহুয়ার কথোপকথন, লজ্জা নাই নির্লজ্জ ঠাকুর লজ্জা নাই রে তর, গলায় কলসি বাইন্দা জলে ডুইবা মর, কোথায় পাবো কলসি কইনা কোথায় পাবো দড়ি, তুমি হও গহীন গাং আমি ডুইবা মরি। বাংলা ভাষার ছাদ ব্যক্তি সাপেক্ষে পরিস্থিতি সাপেক্ষে পাল্টে যাচ্ছে। শিক্ষিত মার্জিত কবি মুকুন্দরামের হাতে চরিত্রদের কথোপকথন এবং গ্রাম্য কবির কথোপকথন কত জীবন্ত হয়ে ওঠে তার প্রমাণ এই মঙ্গল সাহিত্য ধারা। আবার গ্রাম্য কবি ময়মনসিংহ গীতিকাতে গ্রাম্য কবির হাতে গড়ে ওঠা নদের চাঁদের উদ্ধৃত উক্তিটি প্রায় প্রবাদের মর্যাদা লাভ করেছে। বাংলা ভাষার মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকা বিভিন্ন স্তরকে বুঝতে গেলে আমাদের চরিত্র, তাদের সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, লিঙ্গ, পরিস্থিতি, বক্তা, শ্রোতার চরিত্র ইত্যাদি বিষয়গুলিও মাথায় রাখতে হবে। এইগুলি মাথায় রাখলেই আমরা ভাষার সঙ্গে সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলিও ধরতে পারবো। তখনই আমাদের ভাষা পাঠ হয়ে উঠবে সার্থক। আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এই কারণেই আমাদের জানাটা প্রয়োজন, যাতে আমরা প্রাচীন বাংলা থেকে আধুনিক বাংলা পর্যন্ত এই ক্রমবিকাশের ইতিহাসটাকে পরপর ভাবে জানতে পারি। এখন এই আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য পাঠের পর কিছু সম্ভাব্য প্রশ্ন স্বাভাবিকভাবেই এসে যায়, যেমন মধ্য বাংলার সময়কাল নির্ণয় করুন, 2 মধ্য বাংলার শ্রেণী বিভাজন করুন। এক্ষেত্রে আমরা মধ্য বাংলার শ্রেণী বিভাজন প্রসঙ্গে অবশ্যই বলে নিতে পারবো মধ্য বাংলাকে 2টি শ্রেণীতে ভাগ করা যায়, আদি মধ্য বাংলা এবং অন্ত মধ্য বাংলা। আদি মধ্য বাংলার একটি সাহিত্যিক নিদর্শনের উল্লেখ করুন। আদি মধ্য বাংলার সাহিত্যিক নিদর্শন তাহলে আমরা উল্লেখ করব বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তনকে। আদি মধ্য বাংলার সময়কাল নির্ণয় করুন বা কালসীমা নির্ণয় করুন, অর্থাৎ কোন সময়ে এই আদি মধ্য বাংলার সময় পর্বটিকে আমরা তার প্রকৃত সময় পর্ব হিসাবে চিহ্নিত করতে পারবো। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কাকে বলে এবং আদি মধ্য বাংলার 2টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করুন। এই বিষয়ে বিশেষ করে আদি মধ্য বাংলার বা মধ্য বাংলার বিষয় সম্পর্কে জানার জন্য, আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য জানার জন্য আমরা কিছু সহায়ক গ্রন্থের ব্যবহার করেছি বা এই সহায়ক গ্রন্থ সাহায্য আমরা নিতে পারি। যেমন বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন সমগ্র, দেজ পাবলিশিং, কলকাতা, 10ম সংস্করণ, অক্টোবর 2004, এই সংস্করণ গ্রন্থটিকে আমরা দেখতে পারি। এছাড়া বাংলা ভাষা পরিক্রমা 1 পরেশচন্দ্র মজুমদারের লেখা, দেজ পাবলিশিং, কলকাতা, 4র্থ সংস্করণ, ফেব্রুয়ারি 2008। পরেশচন্দ্র মজুমদার বাংলা ভাষা পরিক্রমা 2, দেজ পাবলিশিং, কলকাতা, পরিবর্ধিত 2য় সংস্করণ, জুন 2004। রামেশ্বর স্যার লেখা সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা, পুস্তক বিপণী, কলকাতা, 6ষ্ঠ মুদ্রণ, ফেব্রুয়ারি 2020। এবং সুভাষ ভট্টাচার্যের লেখা ভাষা তত্ত্ব ও বাংলা ভাষা, বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে প্রকাশিত, কলকাতা, প্রথম প্রকাশ, রবীন্দ্র জয়ন্তী 2012। এইভাবে আমরা সামগ্রিকভাবে আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করতে পারি। নমস্কার এবং ধন্যবাদ।